লজ্জা পেলে তোমাকে অতিরিক্ত সুন্দর লাগে দিবা। ধাতস্থ হলো দিবা, লজ্জায় নত হয়ে চোখ মুখ খিচে ফেলল। নিঃশ্বাস ভারী হয়ে আসলো তার। ভয়, জড়তা, অস্থিরতা, লজ্জা সব একসাথে কাজ করতে লাগলো। আবরার এখনও তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। প্রথম কোনো পুরুষ মানুষ তাকে নিবিড়ভাবে স্পর্শ করলো। আড়ষ্ঠতার সঙ্গে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। আবরার আরেকটু নিবিড় হয়ে দিবার গালে নিজের নাক ঘষে মোলায়েম কণ্ঠে বলল, ছাড়বো না। দিবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, দেখুন দেরি হয়ে যাচ্ছে, সবাই চায়ের জন্য অপেক্ষা করবে। ছাড়ুন, এমনিতেও লজ্জা নেই আপনার? কিভাবে চিপকে শুয়ে আছেন? ছি, ছাড়ুন বলছি। আবরার ছাড়ল না, বরঞ্চ দিবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এক হাতে দুই গাল চেপে ধরল, যার কারণে দিবার ওষ্ঠদ্বয় ফুলে গোল হয়ে গেছে। মৃদু হাসলো আবরার, এগিয়ে দিবার ঠোঁট দুটোতে আলতো করে চুমু খেলো। দিবা নাকমুখ কুঁচকে আবরারের থেকে নিজেকে সরানোর চেষ্টা করলো। বারবার ব্যর্থ হতে হচ্ছে সে। পরক্ষণে উপায় না পেয়ে আবরারের হাতে বড়সড় একটা কামড় বসালো। ব্যথায় আর্তনাদ করে উঠল আবরার। বাঁধন হালকা হতেই দিবা আবরারের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। বড় বড় নিঃশ্বাস নিল কয়েকবার। রাগে কিরমির করে বলতে লাগলো, নির্লজ্জ, বেহায়া, অসভ্য লোক কোথাকার! বের হন আমার রুম থেকে, ওঠেন বলছি। আবরার কপাল কুঁচকে কামড়ের ফলে জখম হয়ে যাওয়া জায়গায় হাত বুলাতে লাগলো। বিরক্ত হয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, তুমি তো হাসতো নেকড়ে বিড়াল। দিবা পাশ থেকে বালিশ তুলে ছুঁড়ে মারল তার দিকে। বালিশটা আবরারের মুখের উপর এসে পড়ল। হাসলো আবরার। দিবা এগিয়ে আবরারের হাত টেনে বিছানা থেকে নামিয়ে দিল। অতঃপর ঠেলতে ঠেলতে রুমের বাহিরে নিয়ে যেতে লাগলো। প্রত্যুত্তরে আবরার হেসে বলল, আজকে ঘুম ভালো হয়েছে, রাতে আবার আসবো। দিবা আবরারকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে কটমট চোখে অসভ্য বলে দরজা লাগিয়ে দিল। শব্দ করে হেসে ফেলল আবরার। এক হাতে কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো পিছে ঠেলে ঘুরে দাঁড়ালো। সামনে রোশনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ মুখ শক্ত হয়ে এলো আপনা আপনি। রোশন মূলত দিবার খোঁজে এসেছিল। প্রতিদিন সকালে দিবা নিয়ম করে চা দিয়ে যায়, অথচ আজ এলো না। তাই ভেবেছে হয়তো শরীর খারাপ। হাঁটতে হাঁটতে দিবার রুমের সামনে এসে আবরারকে এভাবে দেখে দাঁড়িয়ে পড়ল। বাবা ছেলের মাঝে নীরবে চক্ষু যুদ্ধ চলছে। গতকালকের ঘটনায় রুক্ষ আবরার। দিবা তার স্ত্রী সেটা বলল না কেন? আবরারের পুরনো ক্রোধ যেন আবারও জাগ্রত হলো। নীরবে দাঁতে দাঁত পিষে বাবাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল সে। রোশন তার যাওয়ার দিকে তাকিয়ে অস্পষ্টভাবে পরিতৃপ্তির হাসি দিল। গতকাল সে ইচ্ছে করেই দিবার বিয়ের কথা লুকিয়েছে। আবরারকে রাগানো তার মূল উদ্দেশ্য ছিল। ইদানিং দিবার প্রতি আবরারের আগ্রহ দেখে তার মন প্রফুল্লিত। খুশি মনে বাড়ির লনের দিকে পা বাড়ালো। সকালে নাস্তার টেবিলে আবরারকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল দিবা। কাল রাতের ঘটনার পর আজ আবরারের সামনে থাকার কোনো প্রশ্নই ওঠে না। লজ্জায় শেষ হয়ে যাবে সে। তবে মনে মনে আবরারকে লুচু পদবি দিতে ভোলেনি দিবা। এক এক করে বাড়ির সদস্যরা টেবিলে বসে খাওয়া শুরু করে দিয়েছে। আরিয়ান, সাবিত, অভ্র এক পাশে, রিমি, নুরা, দিবা ও রাইমা এক পাশে। টেবিলের মাঝে বিভিন্ন আইটেমের নাস্তা, ফ্রুটস, কফি। কিছু সময় পর আবরার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে আরিয়ানের পাশে এসে বসল। আবরারের হাসি মুখ দেখে আরিয়ান প্রশ্ন করল, কি ব্যাপার, আজ এত খুশি খুশি লাগছে কেন? আবরার হাত বাড়িয়ে স্যান্ডউইচ আর কফির মগ হাতে নিল। স্যান্ডউইচে গপাগপ একটা কামড় বসিয়ে উত্তর দিল, কাল রাতে ভালো ঘুম হয়েছে। আরিয়ান আর সাবিত বিস্মিত চোখে তাকালো আবরারের দিকে। কালকে আবরার যেভাবে রেগে গিয়েছিল সেখানে রাতে ভালো ঘুম হবার কোনো প্রশ্নই আসে না। আজ তার স্বাভাবিক ব্যবহারটা কারোর হজম হচ্ছে না। সাবিত বিড়বিড় করে বলে উঠল, কালকের ঘটনার পরও ভালো ঘুম, তাও আবার তোর? এটা আবার শুনতে হচ্ছে তোর মুখ থেকে? আরিয়ান ভ্রু কুচকালো। আবরারকে প্রশ্ন করলো, কেন, কাল রাতে কি এমন স্পেশাল ছিল? এত ফুরফুরে মেজাজ কেন, জানতে ইচ্ছে করছে। আবরার দিবার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কিছু হট টাইম এক্সপেরিয়েন্স ছিল।
কথাটা শুনে বিষম খেলো দিবা। খুক খুক করে কাঁদতে লাগলো সে। রাইমা তড়িঘড়ি করে পানি এগিয়ে দিল, তারপর দিবার পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দিবা গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানি এক চুমুকে শেষ করে ফেলল। ধপ করে টেবিলে গ্লাসটা রেখে কটমট চোখে আবরারের দিকে তাকালো সে। প্রত্যুত্তরে আবরার মুচকি হাসি দিল একটা। আরিয়ান এখনো কিছু বুঝতে পারেনি, তাই আবরারকে পাল্টা প্রশ্ন করে বসলো। হট এক্সপিরিয়েন্স মানে? এইটা আবার কেমন? আগে তো শুনিনি। আবরার কফির কাপ হাতে বলল। মানে কফিটা অনেক গরম, তুই বুঝবি না, খেতে থাক। দিবা মনে মনে আবরারকে শখানেক গালি দিচ্ছে। ইচ্ছে করছে আবরারকে পচা পানিতে চুবাতে। লুচুগিরির জন্য আবরারকে অস্কার দেওয়ার জন্য নমিনিকেশন দেওয়া উচিত। সাবিত আবরারের ইঙ্গিত দিবার বিষম খাওয়া দেখে আর বুঝতে বাকি নেই। মনে মনে হাসল সে। আরিয়ান একদম তাজ্জব বনে গেল। কিছু বলতে যাবে তার আগে অভ্র চোখের ইশারা করে কিছু বলল তাকে। আরিয়ান চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করলো। বোঝার পর আপেলের পিসে কামড় বসিয়ে বাহ, আজ সিঙ্গেল বলে এসব বুঝি না। একসাথে হেসে ফেলল চারজন ছেলে। ওদের কথোপকথনের কিছুই বুঝতে না পেরে রিমি নোরা ভ্রুকুচকে তাকিয়ে রইল। রাইমা বুঝতে পেরে মিটমিট করে হাসল। অন্যদিকে দিবা রাগে কিরমির করে আবরারের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতে লাগলো বারংবার। কলেজে যাওয়ার জন্য ব্যাগ কাঁধে নিয়ে বের হলো তিনজন। দিবা বুকে হাত গুলছে বিরক্তিকর মুখে হাঁটছে। পেছনে নোরা আর রিমি ঠোঁটে ঠোঁট চেপে হাসছে। দিবা বাড়ির বাহিরে এসে দেখলো আবরার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। তাকে এখানে দেখে ভ্রু কুচকালো দিবা। কপালে পড়ল সূক্ষ্ম চিন্তার ভাঁজ। আজও কি কলেজে নিয়ে যাবে? নোরা ও রিমি তার কাছাকাছি আসতেই প্রশ্ন করে বসলো দিবা। এই লোক এখানে কি করছে? নোরা ব্যাগের ফিতা ধরে টেনে টেনে বলল। তোকে কলেজে দিয়ে আসবে। দিবা কিছুটা ক্ষুব্ধ মনে অপ্রসন্ন কণ্ঠে বলে উঠল। এই লোকের কি আর কোনো কাজ নেই? রহমত আঙ্কেল তো আছে কলেজে দিয়ে আসার জন্য। এই লোকের কি দরকার ওখানে যাবার? আশ্চর্য। দিবা কথাটা বলে থামতে দেরি। রিমি তার মাথায় গাঁটটা মারতে দেরি হয়নি। হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে গেল দিবা। মুখখানি কালো করে মাথায় হাত দিয়ে বোলাতে লাগলো। বলল, মারলি কেন? রিমি বলল। স্বামী মহাশয়কে সম্মান করতে শিখো। এই লোক কি রে? বলবি আমার উনি আমার স্বামী, তা না বলে বলছিস এই লোক। দিবা রিমিকে ব্যঙ্গ করে অনুকরণ করার চেষ্টা করে বলল। ওগো শুনছো? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো গো? হেসে উঠল নোরা। দিবার বাহুতে আলতোভাবে একটা চাপড় দিল। তখনই কানে আসলো আবরারের উত্তর। হ্যাঁ গো, তোমার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আসবো। আবরারের এমন কথা শুনে চোখ বড় বড় করে তাকালো দিবা। তার কথাটা আবরার শুনতে পাবে তা কল্পনাতীত ছিল না। লোকটার কান এত পাতলা। রিমি ও নোরা উল্লাসিত নয়নে দৌড়ে আবরারের কাছে এসে গাড়িতে উঠে বসলো। আবরার দিবাকে ইশারায় ডাকতেই এগিয়ে আসলো সে। দিবার মুখখানা বিবর্ণ। আবরার গাড়ির সামনের সিটের দরজাটা খুলে দিল। দিবা গাড়িতে ওঠার সময় আবরার তার কানের কাছে ফিসফিস করে বলল, কলেজ ড্রেসে তোমাকে মারাত্মক লাগে দিবা, ইচ্ছে করে একদম খেয়ে ফেলি। আবরারের এমন কথা শুনে দিবার চোখ কোটরে বেরিয়ে আসার উপক্রম। বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে সে রাগে কিরমির করে কটমট গলায় নির্লজ্জ লোক বলেই গাড়িতে উঠে বসলো। আবরার নিঃশব্দে হেসে ফেলল। অতঃপর সে নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। নভমণ্ডলের মধ্যভাগে সূর্য তার তীব্রতার আলোক রশ্মি ছড়ালো। স্বচ্ছ অন্তরিক্ষ কিয়ৎক্ষণ পরপর অদূরে উড়ন্ত বাজ পাখির নিনাদ ভেসে আসছে। কড়া রোদ থাকলেও চারপাশের বৃক্ষ দাঁড়িয়ে ছুটছে শীতল বাতাস। গমগমে পরিবেশ। কোলাহলপূর্ণ আগ্রাবাদ কলেজ। শিক্ষার্থীরা আবরারকে ঘিরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মাঝে টানটান উত্তেজনা। কেউ কেউ কণ্ঠশিল্পী আবরার জুহাইরের সঙ্গে ছবি তুলতে ক্যামেরার শাটার বাটনে ক্লিক করছে। কেউ আবার কাগজে কলমে এগিয়ে দিচ্ছে অটোগ্রাফ নিতে। এত জনের মাঝে আবরার এটা ভালোই বিপাকে ফেসে গেল। পাশে না আছে অভ্র, না আছে কোনো গার্ড। এদের একা সামাল দিতে বেশ হিমশিম খাচ্ছে সে। অসহায় মুখে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকা রিমি, দিবা আর নুরার দিকে তাকালো।
আবরারের এমন করুণ অবস্থা দেখে দিবার হাসিতে প্রায় লুটোপুটি খাওয়ার অবস্থা। আবরারের এবার আফসোস হচ্ছে কেন সে তাদের কলেজে দিতে আসলো। এসেছেই যখন গার্ড নিয়ে আসার দরকার ছিল। দিবাদের কলেজে নামিয়ে নিজেও গাড়ি থেকে নেমেছিল। ভুলবশত মাস্ক ক্যাপ পরতে ভুলে গেছে, যার ফলস্বরূপ তাকে চিনতে পেরে আশেপাশে থাকা সকল শিক্ষার্থী মানুষজন ঘিরে ধরেছে। কোনো রকমে কয়েকজনকে অটোগ্রাফার কিছু সেলফি তুলে গাড়িতে উঠে বসলো আবরার। গাড়ি স্টার্ট দেওয়া সত্ত্বেও এগোতে পারছে না। ধীরে ধীরে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল এই এরিয়া থেকে। হাঁপ ছেড়ে বাঁচল যেন। আবরার যেতেই দিবারা কলেজে ঢুকে ক্লাসে আসলো। নোরা হাই বেঞ্চে ব্যাগ রেখে বলে উঠল, ভাই রে ভাই, আরব ভাইয়ের অবস্থা দেখে আমি তো শেষ। সেলিব্রিটিরা তো দেখছি বাইরেই বের হতে পারে না, থাকে কিভাবে ওরা? দিবা ডোন্ট কেয়ার ভাব নিয়ে লো বেঞ্চে বসে বলল, বেশ হয়েছে। কে বলেছিল আমাদের কলেজে নিয়ে আসতে? এবার উচিত শিক্ষা হয়েছে, নেক্সট টাইম আর আসবে না। রিমি হাই বেঞ্চের উপর বসেছিল। সে দিবার মাথায় গাঁটটা মেরে বলল, চুপ কর। কলেজে নিয়ে আসে তো তোর জন্যই, নির্দয় পাষাণ মাইয়া। তোরে দিতে এসে ভাই বিপদে পড়লো আর তুই খুশিতে লাফাচ্ছিস। দিবা প্রত্যুত্তরে বলল, আমি বলেছি নাকি নিয়ে আসতে? তোর ভাই থাকলে আমার কেমন আনইজি লাগে। নোরা ভ্রু নাচিয়ে বলল, বাবা, কাল রাতে যখন একসাথে ছিলা তখন আনিজি লাগে নাই? রিমি উচ্চস্বরে হেসে ফেলল। দিবা চোখ বড় বড় করে তাকালো নোরার দিকে। চোখ তার কোটর বেরিয়ে আসার উপক্রম। কিছুটা বিস্মিত হয়ে নোরাকে বলে উঠল, তুই জানলি কিভাবে? নোরা ভাব নিয়ে ঝুটি করা চুল নাচিয়ে বলল, দেয়ালের কান থাকলে বাতাসেরও মুখ আছে, আমাদের থেকে লুকানো পসিবল না বেবি। দিবা আহম্মকের মতো তাকিয়ে আছে শুধু। রিমি বলল, তোকে ডাকার জন্য সকালে এসেছিলাম না, তখন তোর রুমে ভাইয়ার শার্ট দেখেছি, আর ব্রেকফাস্টের সময় আরব ভাইয়ার হট এক্সপেরিমেন্ট। বুঝি বুঝি, সবই বুঝি। দিবা তার কণ্ঠস্বর তেরচা করে কানে পড়ল। বাল বুঝো তুমি। নোরা দিবার দিকে এগিয়ে অধিক আগ্রহ নিয়ে বলল, দোস্ত, কাল রাতের সম্পর্কে আমাদেরও কিছু বল। বিরক্ত হলো দিবা। তীক্ষ্ণ চোখে তাকিয়ে শুধালো, তোর ভাই আসতো একটা লুইচ্চা নাম্বার 1। নোরা দাঁত কেলিয়ে বলল, লুচ্ছু না হলে তো খালা আম্মা ডাক শুনতে পারবো না। চোখ বড় বড় করে তাকালো দিবা। মুখ তার আপনা আপনি কিঞ্চিত ফাঁক হয়ে গেছে। আহম্মকের মতো তাকিয়ে কটমট করে বলল, তুই আসলেই একটা শয়তান। উচ্চ শব্দে হাসলো নোরা। রিমি হাইবেন্স থেকে নেমে দিবাকে জড়িয়ে ধরলো। ন্যাকা ন্যাকা সুরে বলল, ইয়ার, তোদের সম্পর্ক ঠিক হয়ে গেছে ভেবে অনেক খুশি লাগছে। প্রত্যুত্তরে দিবা মলিন হাসলো শুধু। সম্পর্ক নিয়ে দ্বিধায় আছে সে। মনে জমে রয়েছে আবরারের প্রতি অভিমান। আবরার কেন সেই দিন তার উপর সব দোষ চাপিয়ে দিল? কেন এতদিন এভাবে অবহেলায় ফেলে রেখেছিল? তাহলে এখনই বা কেন অধিকার ফলাতে আসলো? ভাবল না আর। নীরবে দীর্ঘশ্বাস ফেলল। আষাঢ় মাসের মানেই এখনই অম্বর কালো করে তীব্র কাদম্বিনীর ধ্বনিতে ঝাঁপিয়ে ভারী বর্ষণ। আবার বর্ষণ শেষে ঘোলাটে অম্বর পরিষ্কার করে সূর্য উকি দেওয়ার দৃশ্য। বাড়ির পাশে বিশাল বড় কৃষ্ণচূড়া গাছের রক্তিম ফুলগুলো মাটিতে বানিয়েছে শয়নস্থান। বর্ষণের ভারী ফোঁটার সাথে না পেরেই তাদের অকাল ঝরে পড়া। চিকন চিকন পাতাগুলো বৃষ্টির পানিতে ভিজে টইটম্বুর। সবুজ ঘন দুর্বা ঘাসের ফাঁকে ফাঁকে পানি ঢোকে পরিপূর্ণ। সকালের রোদ থাকলেও কিছু সময় আগে বৃষ্টি হয়েছে। বাড়ির সামনে বাগানে বেতের সোফায় বসে আছে অভ্র ও আরিয়ান। দুজনের মাঝে বেশ ভালো সখ্যতা হয়েছে বটে। প্রায় সময় একসাথে কাটায় দুজন। কাজু বাদাম চিবুচ্ছে আর মোবাইল গেমস খেলছে দুজন। এমন সময় আবরার ব্যস্ততার সাথে এসে পাশের সোফায় বসতে বসতে বলল, হেই গাইস, কি অবস্থা? আরিয়ান মোবাইলের দিকে দৃষ্টি রেখে উত্তর দিল। অস্থির যাচ্ছে ভাই। হাসলো আবরার। সোফায় হেলান দিয়ে বলল, আজ বড় জোর বেঁচে গেছে অব্রু। অভ্র কারণ জিজ্ঞেস করতেই আবরার সব খুলে বলল তাদের। তার এই অবস্থা দেখে আরিয়ান ও অভ্র দুজনেই হেসে ফেলল। আবরার কপালে ভাঁজ ফেলে বলল, হাসছিস কেন? হাসার কি হলো এখানে? আরিয়ান উত্তর দিল, তোমাদের মতো সেলিব্রিটিদের এই একটা প্যারা, কোথাও ইচ্ছে মতো যেতে পারো না। আমাদের দেখো, যেখানে খুশি সেখানে যেতে পারি। ইচ্ছে হলে চায়ের দোকানে বসে আপন মনে চা খেয়ে বন্ধুদের সাথে জমি আড্ডা দিতে পারি। একদম সাধারণ মানুষ, আমাদের কোনো প্যারা নাই।
নিজ ইচ্ছায় চলতে পারি। প্রত্যুত্তরে আবরার নীরবে হাসল, মলিন কণ্ঠে বলল। আসলে অনেকদিন হয়েছে টঙে বসে চা খাওয়া হয় না। আরিয়ান ভাইকে খুশি করতে বলল। তোমাকে তাহলে একদিন নিয়ে যাব, জায়গাটা নীরব, সেখানেই ফ্যান ফলোয়ারদের চিন্তা থাকবে না। কয়েকবার সম্মতি দিল। অভ্র আবরারকে প্রশ্ন করল। স্যার, এখানে আপনার কোনো ফ্রেন্ড নেই? এসেছেন তো অনেক দিন হলো, এখনো কাউকে দেখলাম না। আবরার বাটি থেকে এক মুঠো কাজু বাদাম হাতে নিয়ে সোফায় হেলান দিয়ে শোধালো। আসলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম ছোট থাকতে, তখন তেমন কোনো আপন বন্ধু ছিল না। ঢাকাতে আসার পর ওখানেই সকল বন্ধুদের সাথে পরিচয়। তাদের তো তুমি চিনোই, এখানে কোনো বন্ধু নেই। অতঃপর নিজেদের আলাপে মশগুল হলো তিনজন। বৃষ্টি না হলেও পরিবেশটা আজ শীতল, আকাশ স্বচ্ছ পরিষ্কার, সূর্য তার কোমল আলোতে পরিবেশ মুখরিত করেছে। এমন পরিবেশে ক্লাস করার মজাই আলাদা। খুবই গম্ভীরতার মাধ্যমে ফিজিক্স ক্লাস শেষ করলো মুনতাসির রাজ। তার ক্লাসে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকে সবাই। স্বেচ্ছায় তো কেউ ধমকানি খেতে চায় না। ক্লাস শেষে বেরিয়ে যাবার আগে দিবাকে উদ্দেশ্য করে বলল রাজ। ক্লাস শেষে আমার সাথে দেখা করবে, কথা আছে। রাজ বেরিয়ে যাবার পর দিবা খুব সাবলীলভাবে তার পিছু পিছু গেল। রাজের কেবিনের কাছে এসে দরজায় নক করলো দিবা। ভিতর থেকে পারমিশন আসলে সে নীরবে রুমে ঢুকে পড়ল। রাজ তখন টেবিলে নিজের ফাইলগুলো গুছিয়ে রাখছিল। সে ইশারায় দিবাকে বসতে বলল। দিবা এগিয়ে চেয়ার টেনে বসল। ফাইল গোছানো শেষে রাজ দিবার দিকে ফিরে পকেটে 2 হাত গুজে শটান দাঁড়িয়ে থেকে বলল। আমি তোমার মার্কশিট দেখেছি, ক্লাসের টপার তুমি। এমন স্টুডেন্ট আমি খুবই কম দেখেছি। তোমার ছোট একটা হেল্প লাগবে আমার। দিবা খুব বিনয়ের সাথে জানতে চাইল। দিবা কি হেল্প স্যার? তোমার এক্সাম বেশি দিন নেই, এক্সামের জন্য নোট বানাতে হবে। এখন থেকে আমি ক্লাসে যে টপিকগুলো পড়াবো তুমি তা নোট করে নিবে, আর সেগুলো আমি পরবর্তী ক্লাসে পড়াবো। খুব মিনমিনে গলায় শুধালো। কিন্তু স্যার যদি ভুল হয়? চিন্তা করো না, ক্লাস করানোর সময় নোট করে নিবে, তাহলে সহজ হবে। নোটগুলো তুমি ক্লাস শেষে কিংবা ছুটির পর আমাকে দেখাবে। ভুল থাকলে আমি সংশোধন করে দিব। আর সুন্দর করে লিখে নির্ভুলভাবে নোটগুলো করতে হবে। আমি ক্লাসে এই নোটগুলো দিয়ে বাকি স্টুডেন্টদের পড়াবো। দিবা নীরব থাকলো কিছুক্ষণ। চুপচাপ ভাবতে লাগলো সে ভালোই হবে, এই সুযোগে সেও স্যারের কাছ থেকে সহযোগিতা পাবে। খুশি হলো দিবা, ঠোঁট প্রসারিত করে মুচকি হেসে বলল। ঠিক আছে স্যার, হয়ে যাবে। রাজ দিবার হাসি খুশি মুখের দিকে তাকালো। এত মায়াবী কেন এই মুখখানি? দিবা হাসলে গোলগাল চেহারা ফুটে ওঠে। রাজ আবারও দিবার উপর মুগ্ধ হলো। মনে মনে ভাবলো দিবার পরীক্ষা শেষে তাকে নিজের করে নিবে। আপাতত অপেক্ষা মাত্র। যদিও সে জানে না দিবা বিবাহিত, কারণ আবরার আর দিবার বিয়ের কথা এখনো গোপন রয়েছে। রাজ মুগ্ধতা ভিতরে রেখে উপরে গম্ভীরভাবে বলল। এবার তুমি যেতে পারো, এই ব্যাপারে পরে কথা হবে তোমার সাথে। অনুমতি পাবার পরপরই দিবা বিলম্ব না করে বেরিয়ে গেল। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে বাহিরে তাকালো। বৃষ্টিতে ভিজে আছে ক্যাম্পাস, মাঠে থাকা সবুজ দুর্বা ঘাসগুলো চকচক করছে। বারান্দার রেলিং ধরে দাঁড়ালো দিবা। আন মনে মৃদু হেসে বাহিরে তাকিয়ে রইল এক মনে। ভাবল সে আবরারকে নিয়ে। লোকটা ভারী অদ্ভুত। কাল রাতের কথা মনে পড়ল তার। মুহূর্তেই লাল আভা ছড়িয়ে এলো তার গালে। কান লাল হলো তার, ঠোঁটে ঠোঁট চেপে মুচকে হাসলো। কি রে, একা একা দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিস কেন? হকচকিয়ে গেল দিবা। পিছু ঘুরে দেখলো রিমি নোরার কাঁধে এক হাত রেখে দাঁড়িয়ে আছে। নোরা বুকে হাত গুজে ভ্রু নাচিয়ে বলল। লজ্জা পাচ্ছিলে কেন বাবু? চোখ পাকিয়ে তাকালো দিবা। এই মেয়ে দুটোর তো লজ্জার শরম নেই, আবার অন্য কাউকে লজ্জা পেতেও দিবে না। চোখ সরিয়ে আবারও সামনের মাঠের দিকে দৃষ্টি রাখলো দিবা। রিমি এসে দিবার গা ঘেঁষে দাঁড়িয়ে ভ্রু নাচালো, বলল। বেব, তোমার গাল দুটো ব্লাশিং করছে। তুমি কি জানো ভাই তোমাকে দেখলে এখন কন্ট্রোললেস হয়ে যাবে। ছি, তোরা এত খারাপ, সর এখান থেকে। নাকমুখ কুচকে বলল দিবা। তাদের সামনে আর থাকলো না। দ্রুততার সঙ্গে স্থান প্রত্যাখ্যান করলো দিবা।
সে যেতেই রিমি ও নোরা উচ্চস্বরে হাসিতে মেতে উঠল। বাহিরে শীতল মৃদু বাতাস প্রবাহমান, ঝিরঝির হালকা বৃষ্টিতে ভিজে আছে আগ্রাবাদ শহর। প্রভঞ্জনের শীতলতা গায়ের পশম কাটা দিয়ে ওঠার উপক্রম। তারপরেও ঠান্ডা পানি দিয়ে গোসলখানা শেষ করলো আবরার। 3/4 প্যান্টের সাথে পাতলা কালো টি শার্ট পরনে তার। টাওয়াল দিয়ে চুলগুলো মুছতে মুছতে মোবাইল হাতে নিল। কিছু সময় মোবাইলে মেইল চেক করে অভ্রের রুমের উদ্দেশ্যে বের হলো। অভ্রের রুম যেহেতু শেষের রুমটা, তাই সামনে থাকা সকল রুম পেরিয়ে যেতে হয়। দেবার রুমের সামনে আসার পর খেয়াল করে রুমের দরজা হালকা ভেরানো। কৌতূহল বশত উকি দিয়ে দেখল দিবা আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল টাওয়াল দিয়ে মুছছে। আবরার মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। কোনো প্রকার শব্দ না করে নীরবে রুমে ঢুকে পড়ল। দেবা বিন্দুমাত্র টের পেল না। 2 হাত উঠিয়ে চুল মুছছে আর আপন মনে গুনগুন করে গান গাইছে। আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আঞ্চন। দেবার গুনগুন করে গাওয়া সম্পূর্ণ গানটা আবরার স্পষ্ট শুনতে পেরেছে। পকেটে 2 হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো সে। হঠাৎই দেবাকে থামিয়ে আবরার গানের শেষাংশ বলে উঠল। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়, এটা এখন। দেবা চমকে উঠল। ভোরকে হাত থেকে টাওয়াল পড়ে গেল তৎক্ষণাৎ। বুকে 1 হাত রেখে জোরে জোরে 2 বার নিঃশ্বাস নিল। বলল, আপনি এখানে ম্যানার্স জানেন না? রুমে আসার আগে পারমিশন নিতে হয়, ভুলে গেছেন? ম্যানার্সদের কথা বলায় কপাল কুঁচকালো আবরার। ফেচেল গলায় গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, আমার বউ, যখন খুশি তার কাছে আসবো, পারমিশন নিতে যাবো কেন? দেবা বিরক্তি মিশ্রিত চোখে তাকালো আবরারের দিকে। ঝুঁকে গিয়ে ফ্লোরে পড়ে থাকা টাওয়াল তুলে নিল। তারপর শক্ত গলায় বলল, বের হন এক্ষুনি। নেক্সট টাইম আমার রুমে পারমিশন ছাড়া আসবেন না। আবরার বাঁকা হেসে দেবার দিকে এগোতে এগোতে বলল। আসলে কি করবে? তাকে এগোতে দেখে ভ্যাবা চাকা খেলো দিবা। শুকনো ঢোক গিলে বলল, আবার চলে যেতে পারবো। আবরার একদম তার সামনে চলে আসলো। দিবা কিছুটা পিছুতে গেলে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খেলো। নিঃশব্দে হাসলো আবরার। জিভ দিয়ে ওষ্ঠদয় ভিজিয়ে 2 হাতে দিবার কোমর ধরল। কেঁপে উঠল দিবা। তার কাঁপুনিতে আবরার মৃদু হাসলো। কোমর ধরে উঠিয়ে ড্রেসিং টেবিলের উপর বসালো দিবাকে। টেবিলে থাকা প্রসাধনীগুলো দিবার শরীরে ধাক্কায় এলোমেলো হয়ে পড়ে আছে। আবরার একটু এগিয়ে দিবার সাথে নিবিড় হলো। দিবার কপালে পড়ে থাকা ভিজে চুলগুলো কানের পিছনে গুজে বলল, তোমার প্রেমে ভয়ানকভাবে ফেসে গেছি দিবা, এর থেকে পরিত্রাণ পাবার উপায় নেই। আবরারের চোখে চোখ রাখলো দিবা। হৃৎপিণ্ড কাঁপছে তার, অস্বাভাবিকভাবে দৌড়চ্ছে। আবরারের প্রতিটি স্পর্শে ঈষৎ কেঁপে উঠছে সে। আবরার দিবার ঘাড়ের চুলগুলো সরিয়ে উন্মুক্ত করলো গলা। নিজের মুখ এগিয়ে দিবার গলার উঁচু হাতটার মাঝে আলতো করে চুমু খেলো। তারপর দিবার কানের কাছে নিচের মুখটা এনে আলতো গলায় আবারও গাইল, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়। আবরারের ফিসফিস কণ্ঠের গানটা শুনে মৃদু কম্পিত হয়ে উঠল দিবার শরীর। আবরারের শার্টটা খামচে ধরল। ঈষৎ শরীর কাঁপছে তার। আবরার 1 হাতে দিবার কোমর জড়িয়ে অন্য হাতে দিবার গাল পরম যত্নে ধরল। চোখ বন্ধ করে ওষ্ঠদয়ের দিকে এগোতে থাকলো। তখনই দরজা ঠেলে রুমে ঢুকলো নোরা। নোরার আগমনে ছিটকে সরে গেল আবরার। দিবা ভীষণ রকমের লজ্জা পেল। নোরা ভ্যাবা চাকা খেলো। রুমে এসে আহম্মক হয়ে গেল সে। অপ্রস্তুত গলায় বলে উঠল, সরি, আমি কিছু দেখিনি। টেনশন নিও না, কন্টিনিউ। বলেই তড়িঘড়ি করে তৎক্ষণাৎ রুম প্রত্যাখ্যান করলো নোরা। আবরার দিবার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ দেখে হেসে ফেলল। রাগে দাঁত চিবিয়ে আবরারকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে গেল দিবা। দরজা লাগানোর আগে চোখ পাকিয়ে আবরারকে অসভ্য বলে দরজা লাগিয়ে দিল। আবরার হাসতে হাসতে অভ্রের রুমের দিকে অগ্রসর হলো। সন্ধ্যার আকাশ স্বচ্ছ, পরিবেশ সিক্ত।
বৃষ্টিময় সন্ধ্যায় সিমসাম গুমুট বাঁধানো কোলাহলমুক্ত পরিধি। সূর্যি মামা পশ্চিম আকাশে ডুব দিয়ে পরিবেশ করেছে অন্ধকার নির্জন। অভ্র ফার্ন গ্রিন কালার শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করতে করতে আবরারের রুমের দিকে এগিয়ে আসছে। রিমি দূর থেকে অভ্রকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। লোকটা দেখতে বেশ সুন্দর, কিন্তু তার সাথে কেন জানি ঝগড়া করতে প্রচুর ভালো লাগে। কথায় কথায় লোকটার ভ্যাবাচাকা খাওয়ার চেহারাটা দেখলে হাসি পায়। এখন এমন কিছুই করতে ইচ্ছে করছে রিমির। ভেবে চিনতে হঠাৎ মাথায় দুষ্টু ফন্দি আটকালো। অভ্র তার কাছাকাছি এগিয়ে আসতেই সে বলে উঠল, আরে অদ্র ভাইয়া, আপনি এখানে? রিমির কণ্ঠস্বর কর্ণকুহুর হতেই পা থামালো অভ্র। কপালের সরু ভাঁজ ফেলে রিমির দিকে সন্দেহপ্রবণ দৃষ্টি মেলে তাকালো। রিমি তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। এখানে আসার পর থেকে এমন কোনোদিন বাদ নেই যেদিন রিমির সাথে তার ঝগড়া হয়নি। রিমি উঠে পড়ে লাগলো ঝগড়ার জন্য। আজ তার মুখ থেকে এত সুন্দর সম্বোধন অভ্র সহজভাবে নিতে পারছে না। যেই মেয়ে কথায় কথায় ইটের বস্তা কারেন্ট গাছ ডাকে, সেই মেয়ের মুখে অভ্র ভাই? না, ব্যাপারটা ভালো টিকছে না। রিমি হাস্য উজ্জ্বল মুখে অভ্রের সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আপনি এখানে? আমি তো আপনাকে বাড়ির আনাচে কানাচে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। অভ্র জিজ্ঞেস করলো। কারণ কি? রিমি দাঁত কেলিয়ে প্রত্যুত্তর করলো, আরব ভাই আপনাকে বাড়ির পেছনের লনে যেতে বলেছে। কি জানি জরুরি কাজ আছে বলল। আর ভাইয়া অনেক তাড়াহুড়োতে ছিল। যান যান, অপেক্ষা করছে আপনার জন্য। ব্যাপারটা এতক্ষণে বুঝে আসলো অভ্রের। তাকে অপদস্থ করতে কি মিথ্যে কথা বলছে এই মেয়ে? মনে মনে হাসলো অভ্র। পকেটে 2 হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে বলে উঠল, মিথ্যে বলাও এক ধরনের আর্ট, যা সবাই পারে না, যেমন তুমি। বুঝতে না পেরে রিমি ভ্রু উঁচিয়ে কপাল কুঁচকালো। অভ্র ঠোঁটে মৃদু হেসে বলল, তোমার শ্রদ্ধেয় বড় ভাই আমার রুমে বসে চিল করছে। এইমাত্র তার সাথে আমার কথা হয়েছে। রিমি চোখ বড় বড় করে অভ্রের দিকে তাকালো। ইস, মিথ্যে বলতে এসে এভাবে হাতে নাতে ধরা খাবে ভাবতে পারেনি। ঠোঁট টেনে প্রসারিত করে বোকা বোকা টাইপ হাসি দিল একটা। অভ্র রিমির দিকে এক কদম এগিয়ে কিছুটা ঝুঁকে দাঁড়ালো। রিমি না পিছিয়ে ঠায় দাঁড়িয়ে থেকে অভ্রের চোখে চোখ রাখলো। অভ্র শীতল চাহনিতে শান্ত কণ্ঠে শুধালো, এখন থেকে মিথ্যে বললে আর একটু চতুরতার সাথে বলবে। আর এইসব লেম কথাবার্তা নেক্সট টাইম থেকে অভ্র হাসানের সাথে ট্রাই করবে না। গট ইট? রিমিকে পাশ কাটিয়ে আবরারের রুমে গেল আইপড আনতে। মূলত আবরার অভ্রের রুমে বসে কাজ করছিল। আবরারের আইপড আনতেই বেরিয়েছিল অভ্র। সে যেতেই রিমি দাঁতে দাঁত পিষে কটকট পায়ে রুমে এসে দরজা ঠাস করে লাগিয়ে দিল। গানের তালে তালে মাথা পা তোলাচ্ছে রাইমা। পাশাপাশি সাদা কাগজে কেমিস্ট্রির ম্যাথ করছে। কানে তার কালো ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন, ঢিলে ঢালা কালো টি শার্ট, লেয়ার কাটের চুলগুলো পিঠ ছেড়ে কোমর পর্যন্ত ছুঁই ছুঁই। মন যখন তার পুরোদমে অঙ্ক করতে ব্যস্ত, তখনই মোবাইলে ভাইব্রেশনের ঝিনধ্বনি বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে ভ্রু কুঁচকালো রাইমা। কল রিসিভ করে খুব সাবলীলভাবে বলল, কে? আমি রাজীব। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নিশ্চুপ হয়ে গেল দুজন। নীরবতা নেমে এলো তাদের মাঝে। রাইমা লজ্জায় কথা বলতে পারছে না, আর রাজীব কি বলবে খুঁজে পাচ্ছে না। আসলে সেদিনের পর রাজীবের সাথে রাইমার প্রথম ফোনালাপ হচ্ছে, তাই লজ্জা, অস্বস্তি ও জড়তা কাজ করছে দুজনের মনে। দীর্ঘ সময় পর লম্বা দম ফেলে রাজীব বলল, আসলে মা নাম্বার দিয়ে বলেছে কল দিতে, তাই দিলাম। ডিস্টার্ব করলাম নাকি? না, তেমন কিছু না, আসলে আমি ম্যাথ করছিলাম। ও, আমি এখনো কনফিউজড, তাই একটু আনইজি লাগছে। রাইমা জানতে চাইল, কোন ব্যাপারে? আপনি আসলে নিজ ইচ্ছায় বিয়েতে মত দিয়েছেন তো, নাকি কোনো রকম? কিছুটা মিনমিনে গলায় বলল রাজীব। তৎক্ষণাৎ রাইমার কপালে ভাঁজ পড়ল। বলল, কি মনে হয় আপনার? রাজীব ইতস্তত বোধ করে বলল, মানে এখনকার যুগের মেয়েরা এমনই হয়, এক জায়গার সম্পর্ক করে পরিবারের চাপে বিয়ে করে। আর আমি চাই না কারোর মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে। এখনো সময় আছে, আপনি বলতে পারেন, আমি সামলে নিব। আপনাকে কেউ কিচ্ছু বলবে না, তবুও নিজ ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করবেন না। সারা জীবনের ব্যাপার এটা।
রাইমা মুগ্ধ হলো রাজীবের কথা শুনে, তারপরেও মজা নিতে কণ্ঠস্বর নামিয়ে বলল, আসলে আমার 10 বছরের রিলেশন, কিন্তু পরিবার মানছে না। বয়ফ্রেন্ড বাচ্চারা আমার টেনশনে চুল পাকিয়ে ফেলছে। রাইমার কথায় হতভম্ব হলো রাজীব, বিস্মিত কণ্ঠে বলল। 10 বছরের রিলেশন? আপনার বয়স কত তাহলে? হাসি পেল রাইমা, বলল, বিশ্বাস হচ্ছে না? রাজীব কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলল। একটুও না। রাইমা হাই তুলে বলল, কি আর করব, আপনার তো আমার সত্যি কথা বিশ্বাস করছেন না, তাই ভাবলাম মিথ্যা বলে দেখি। প্রসন্ন হলো রাজীব। সে মনে মনে চেয়েছে রাইমা যেন মন থেকেই রাজি হয়, হলোও তাই। এতক্ষণ রাইমা মজা নিয়েছে। রাজীব খুশি মনে বলে উঠল,